সংবিধান তো মানুষের জন্য, দেশের জন্য। সংবিধান তো কোরআন শরীফও না, বাইবেলও না যে এটা অপরিবর্তনীয়, এটা আমরা মনে করি না, আমাদের পার্টি মনে করি না। আমরা বলছি যে বর্তমান যে মূলনীতি এটাকে বহাল রেখে এটার সাথে আপনি যদি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে যেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তারপরে আপনারা বলছেন যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এগুলো যুক্ত করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। উচ্চ কক্ষের মতো একটা এটা একটা সংসদের একটা দ্বিকক্ষ, একটা কক্ষ, সেইটাই স্থাপন করা বাংলাদেশের বাস্তবতায় এখনই এটা প্রয়োজন নাই বলে আমরা মনে করি। আমরা বলছিলাম যে এই সংরক্ষিত আসন সেটাকে 100-তে উন্নীত করতে হবে এবং সরাসরি যে নির্বাচন, সেই নির্বাচনটা দিতে হবে, কিন্তু সেটা পাস হয়নি। যেমনিভাবে বিগত ফ্যাসিস্ট শাসনের আমলে সংসদে যেখানে এই আদিবাসী নৃগোষ্ঠী সাংবিধানিক অধিকারের দাবি আসলো, সেখানে তারা এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তাদেরকে উল্লেখ করলো, আদিবাসী শব্দটা তারা এখানে লিখবে না, উল্লেখ করবে না। সেই একই ফেনোমেনা কিন্তু আমরা দেখলাম যে এখানে এই ঐক্যমত্য কমিশনের সভায় একটা এই ইসলামিক দল, সাম্প্রদায়িক দল, স্বাধীনতা বিরোধী দল, তারা কিন্তু এই প্রস্তাবটা এখানে করলো আদিবাসী শব্দটা বাদ দেওয়ার জন্য। সেজন্য পাকিস্তানের সামরিক স্বৈরতান্ত্রিক শাসনের পরিবর্তে এখানে একটা গণতান্ত্রিক শাসন, পাকিস্তানের 22 পরিবারের যে শাসন শোষণ, সেই শোষণের কবল থেকে মুক্তির যে আকুতি, মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। তাহলে সেইটার অর্থে এখানে শোষণ মুক্তির যে চেতনা, সেই চেতনার অর্থে এখানে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র শব্দটা রাষ্ট্রীয় চার মূলনীতি হিসাবে অঙ্গীভূত হয়েছে। পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসন এবং শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামটা ছিল বাঙালির স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ। তাহলে সেই জায়গা থেকে কিন্তু এই যে জাতি চেতনাটা সেখানে আবির্ভূত হয়েছে। পাবলিক ভয়েসকে এবং পাবলিক ভয়েসের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমাদের দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ের উপরে 11টা সংস্কার কমিশন সেগুলো গঠন করেছিল। সেই কমিশনগুলো তারা তাদের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করে এবং সেই রিপোর্ট প্রদানের পরে সেই রিপোর্টের মধ্য থেকে 5টি কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টগুলো কম্পাইল করে সমন্বয় করে সেগুলো একটা ঐক্যমত্য কমিশন গঠন করে। সংবিধানের 70 অনুচ্ছেদ সেটা বাতিল করা, পরিবর্তন করা, সেই বিষয়ে আলোচনা হয়। সেই বিষয়টি একটা নোট অফ ডিসেন্ট দিয়ে সেইটা ঐক্যমত্য পোষণ করে। কোনো কোনো দল সেটার মধ্যে নোট অফ ডিসেন্ট দেয়। সেখানে সংসদের স্থায়ী কমিটির সভাপতি, 3টি স্থায়ী কমিটি, বিশেষ কমিটি, যেগুলো যেমন অ্যাসেসমেন্ট কমিটি, অ্যাকাউন্টস, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সদস্যদের অধিকার সংক্রান্ত যে কমিটি, পাবলিক প্রকিউরমেন্ট কমিটি, প্রয়োগ সংক্রান্ত কমিটি, এইগুলোর যে সভাপতি স্থায়ী কমিটির, সেগুলো বিরোধী দলের সদস্যদের কাছ থেকে দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা হয়। এবং এর বাইরেও বিভিন্ন দল, যারা বিরোধী দল, তারা তাদের আসনের অনুপাতে সংসদের যে স্থায়ী কমিটি, সেই কমিটির সভাপতিগুলো নির্বাচিত হবে। এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে সবাই। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, হাইকোর্টের প্রত্যেকটা বিভাগে, সেই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা হয়। উপজেলায় যে আদালত, সেই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা হয়। একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন, সেই ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য বাছাই কমিটি, সেই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করা হয়। এখানে আরও অনেক বিষয়গুলো আছে, যে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে অ্যাকাউন্টস অ্যান্ড অডিটর জেনারেল এবং ন্যায়পাল, এই ব্যাপারেও নোট অফ ডিসেন্ট দিয়ে সেটা ঐক্যমত্য পোষণ করা হয়। এবং সংসদের উচ্চ কক্ষের বিষয়, সেই উচ্চ কক্ষ সেটা কত সদস্যের হবে এবং সেখানে সেই উচ্চ কক্ষের সদস্যদের নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, সেগুলো নিয়ে আলোচনা হয়। সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাও ঐক্যমত্য পোষণ করে। আমরা আবার বলছি যে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে আমরা উচ্চ কক্ষ চাই না, কারণ আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা, ব্যবস্থা এবং এখানে আমাদের মানুষের যে মানে দারিদ্রতা, আর্থিক অবস্থা, সেই সমস্ত কিছু বিবেচনায় আমরা মনে করেছি যে উচ্চ কক্ষের মতো এটা একটা সংসদের একটা দ্বিকক্ষ, একটা কক্ষ, সেইটাই স্থাপন করা বাংলাদেশের বাস্তবতায় এখনই এটা প্রয়োজন নাই বলে আমরা মনে করেছি। এটা জনগণের ট্যাক্সের টাকায় কিছু মানুষের বেতন ভাতা ইত্যাদি ইত্যাদি এগুলো পোষার এটা বাস্তব না। আমরা বলেছি যেখানে গত 53 বছরে আমরা সংসদ নিম্নকক্ষ যেটাকে বলতে চাই, জাতীয় সংসদ, সেই সংসদটাই আমরা কার্যকর করতে পারিনি।
একটা দ্বাদশ 12টা নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। সেই 12টা সংসদ নির্বাচনের কোনো সংসদ নির্বাচন পূর্ণ মেয়াদে 5 বছর, অর্থাৎ একটা স্বাভাবিকভাবে পূর্ণাঙ্গভাবে সেই সংসদটা অতিক্রম করতে পারে না, সেই সংসদটা পরিচালনা করা যায় না। মেয়াদকাল 5 বছর হয়তো কেউ না কেউ উত্তীর্ণ করেছে কোনো সংসদ, কিন্তু সেই সংসদে সরকারি দল থাকলে বিরোধী দল সেখানে থাকে নাই, একদলীয়ভাবে খুঁড়িয়ে এই সংসদটা করছে। তাহলে সেখানে 53 বছরে যেটা জাতীয় সংসদই আমরা একটা কার্যকর করতে পারলাম না, তার উপরে একটা উচ্চ কক্ষ সেটা করে কিভাবে আমরা কার্য করব, একটা যে বোঝাটা আমার মাথায় আছে সেটাই আমি বহন করতে পারছি না। উপরন্ত আরেকটা বোঝা যদি আমি মাথায় নেই, এটা হলো বোঝার উপরে শাকের আটির মতো অবস্থা হবে। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি যে উচ্চ কক্ষের প্রয়োজন নেই, কিন্তু তারপরও নোট অফ ডিসেন্ট দিয়ে সেটা পাস হয়েছে। সংসদের নারী আসন, এটা দীর্ঘদিনের এখানকার বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠন এবং নারী সমাজ অধিকার কর্মী যারা, তাদের পক্ষ থেকে দাবি যে সংসদের নারী আসনটা প্রতিনিধিত্বটা সেটা বাড়ানো দরকার। এটা একসময় 15টা দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে 30, 45, এখন 50টা আছে সংরক্ষিত আসন। আমরা বলছিলাম যে এই সংরক্ষিত আসন সেটাকে 100তে উন্নীত করতে হবে এবং সরাসরি যে নির্বাচন সেই নির্বাচনটা দিতে হবে, কিন্তু সেটা পাস হয় নাই কোনো দলের আপত্তি থাকার কারণে, বিশেষ করে প্রধান বড় দল যেগুলো আছে তাদের আপত্তি থাকার কারণে সেখানে নারী আসনটা সেটা সেইভাবে হয়নি। এখন আগের 50টাই আছে। রাজনৈতিক দলগুলোকে জেন্টলম্যান এগ্রিমেন্টের হিসাবে অ্যামিকেবলি বলছে যে সবাই যাতে 5%, যে সাধারণ আসনে 5% নারীদের দেয়। আমরা এটার তীব্র বিরোধিতা করেছি এবং দৃঢ়ভাবে আমরা বলেছি যে আসন সংখ্যা 100তে উন্নীত করা এবং সরাসরি প্রত্যক্ষ ভোটে এই নারীদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংসদীয় সাংবিধানিক কমিটি, সংবিধিবদ্ধ কমিটি প্রতিষ্ঠানগুলো, সেগুলোর যে বাছাই কমিটি, সেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে সেগুলো পাস হয়েছে। এরকম 19টা বিষয়ে সেখানে পাস হয়েছে। এবং এখানে কথা ছিল যে জনগণের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার, যেটা আমাদের সংবিধানে উল্লেখ আছে যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজ, এগুলো একটা নাগরিকের মৌলিক অধিকার, জন্মগত অধিকার। কিন্তু সেটাকে বাধ্যবাধকতা নাই যে এইটা রাষ্ট্র এবং সরকার জনগণের, নাগরিকদের এই অধিকার নিশ্চিত করতে বাধ্য। যদি রাষ্ট্র সেই অধিকার হরণ করে বা সেটা নিশ্চিত না করে, তাহলে নাগরিক, যে কোনো নাগরিক আদালতের শরণাপন্ন হতে পারবে, আদালতের মাধ্যমে সেটা বলবৎযোগ্য হবে সেই অধিকার। আমরা এই দাবিটা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। এখানে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব করেছিল যে এই 6টার বাইরেও আরো কিছু বিষয় সেখানে অধিকার হিসেবে সম্প্রসারণের কথা বলছিল। এই যে তথ্য পাওয়ার অধিকার, ইন্টারনেট পাওয়ার অধিকার, আরো জীবন জীবিকা ইত্যাদি ইত্যাদি আরো বেশ কয়েকটা যুক্ত করতেছিল। আমরা বলতাম যে এগুলো যুক্ত করার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো আইনগতভাবে বাধ্য করতে হবে, যে আইনের মাধ্যমে এগুলো বলবৎযোগ্য করতে হবে। কিন্তু দেখলাম আমরা ঐক্যমত্য কমিশনে কোনো দলের আপত্তির কারণে সেখানে এইটা তারা আলোচনাই করলো না। এবং সেখানে বলা হয়েছিল যে ওখানে সম্প্রসারণের ক্ষেত্রে আদিবাসীদের যে সাংবিধানিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমরা দেখলাম যে এই ধরনের যে সেই ঐক্যমত্য কমিশনের সভায় এখানে স্বাধীনতা বিরোধী একটা সাম্প্রদায়িক যে দল, সেই দল এই আদিবাসী শব্দ এটা রাখারই বিপক্ষে। যেমনিভাবে বিগত ফ্যাসিস্ট শাসনের আমলে সংসদে যেখানে এই আদিবাসী নৃগোষ্ঠী সাংবিধানিক অধিকারের দাবি আসলো, সেখানে তারা এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে তাদেরকে উল্লেখ করলো, আদিবাসী শব্দটা তারা এখানে লিখবে না, উল্লেখ করবে না। সেই একই ফেনোমেনা কিন্তু আমরা দেখলাম যে এখানে এই ঐক্যমত্য কমিশনের সভায় একটা এই ইসলামিস্ট দল, সাম্প্রদায়িক দল, স্বাধীনতা বিরোধী দল, তারা কিন্তু এই প্রস্তাবটা এখানে করলো আদিবাসী শব্দটা বাদ দেওয়ার জন্য। তাহলে বোঝা যায় যে এরাই যদি সংসদে যায়, সংসদ নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে। তারপরে আসছে এখানে যে একটা মূল জিনিস, এই যে দেখেন মৌলিক বিষয় সেগুলোকে আড়াল করে, সেগুলোকে বাইপাস করে এখানে কিন্তু দেখেন সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে 4 মূলনীতি, সেই 4 মূলনীতি বলছিল যে সেটা পরিবর্তন করার তারা সুপারিশ করছে। এখানে আমাদের দেশের যে ইতিহাস, এটা একটা ব্রিটিশ বিরোধী যে সংগ্রাম এবং পরবর্তীকালে পাকিস্তানের বিরুদ্ধে 23 বছরের এখানকার যে গণতান্ত্রিক সংগ্রাম, স্বায়ত্ত শাসন, স্বাধিকার আদায়ের যে সংগ্রাম, 6 দফার সংগ্রাম, ভাষা আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে বিভিন্ন সময়ে এখানকার যে দাবি উঠেছে এবং পাকিস্তানের 22 পরিবারের যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ধারাবাহিকতায় কিন্তু এখানে এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধটা এখানে সংগঠিত হয়েছে। আপনারা জানেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যেগুলো সন্নিবেশিত হয়েছে, সেটা কি ছিল? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু
পাকিস্তান বিরোধী যে আমাদের স্বায়ত্ত শাসন স্বাধীনতার যে আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনের বিভিন্ন পরতে 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 এগুলো উচ্চারিত হয়েছে। এবং বাস্তবে পাকিস্তানের রাষ্ট্রটা ছিল একটা ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র। সেই ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ লড়াই করেছিল, স্বাধীনতা সংগ্রাম করেছিল। এবং পাকিস্তানটা অধিকাংশ সময় পাকিস্তানে কোনো গণতান্ত্রিক শাসন ছিল না, সেখানে সামরিক স্বৈরতান্ত্রিক যে শাসন ছিল। সেজন্য পাকিস্তানের সামরিক স্বৈরতান্ত্রিক শাসনের পরিবর্তে এখানে একটা গণতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠান বিধি ব্যবস্থা, যাতে গণতান্ত্রিক আইনের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটিকে এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল। এখানে সমাজতন্ত্রের কথাটা বলে অনেকে আপত্তি করে সমাজতন্ত্র সম্পর্কে। এখানে সমাজতন্ত্রটাও কিন্তু মুক্তিযুদ্ধের যে কেন্দ্রীভূত চেতনা, সেইটা ছিল সমাজতন্ত্র, অর্থাৎ শোষণমুক্ত সমাজ, শোষণমুক্ত বাংলাদেশ চাই, সাম্যের বাংলাদেশ চাই, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ চাই। তাহলে সেই লক্ষ্যে পাকিস্তানের 22 পরিবারের যে শাসন শোষণ, সেই শোষণের কবল থেকে মুক্তির যে আকুতি, মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। তাহলে সেইটার অর্থে এখানে শোষণ মুক্তির যে চেতনা, সেই চেতনার অর্থে এখানে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র শব্দটা রাষ্ট্রীয় তার মূলনীতি হিসাবে অঙ্গীভূত হয়েছে। বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামটা, সেই স্বাধীনতা সংগ্রামটা কি ছিল? আমরা 1947 সালে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে যে একটা ভারত এবং পাকিস্তান নামক একটা ধর্মের ভিত্তিতে, দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে একটা দুইটা পৃথক রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত হলো। পাকিস্তানটা হলো ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্র। সেখানে এসে পাকিস্তান রাষ্ট্র যখন হলো, এখানকার তৎকালীন পূর্ববঙ্গকে নিয়ে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হলো, সেই পূর্ব পাকিস্তানের যে জনগণ, পাকিস্তান প্রতিষ্ঠাতা হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের জনগণ হয়ে গেল পাকিস্তান জাতীয়তাবাদের অংশ, মুসলিম যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের অংশ। এবং বাঙালিরা আমরা হয়ে গেলাম জাতিহীন, জাতিসত্তার বিহীন হয়ে গেলাম, যে আমরা কোন জাতি, কোন জাতিসত্তার অন্তর্ভুক্ত। সেই জায়গায় যেমন ভারতীয়রা ভারতীয় জাতি, ভারতের পশ্চিম বাংলার বাঙালিরা ভারতীয় জাতিসত্তার জাতির অংশ, কিন্তু আমরা আসলে পাকিস্তান জাতির যে অংশ, সেই অংশ হতে পারলাম না আমরা, এই পূর্ববঙ্গের জনগোষ্ঠী। কেন হইতে পারলাম না? কারণ 47-এ দেশ স্বাধীন হওয়ার পরেই, পাকিস্তান গঠিত হওয়ার পরেই পাকিস্তানি শাসকরা, পশ্চিম পাকিস্তানি শাসকরা, তারা এসে আমাদের উপরে, আমাদের ভাষার উপরে আক্রমণ করলো, আমাদের সংস্কৃতির উপরে আক্রমণ করলো, আমাদের ভাষার অধিকার, সংস্কৃতির অধিকার সেটা কেড়ে নিতে চাইলো। তাই সেই জায়গা থেকে আমাদের এই ভূখণ্ডের জনগণ তারা মনে করলো যে আমরা ধর্মের ভিত্তিতে যদি আমরা পাকিস্তান যদিও হয়, তাহলে এই পাকিস্তান রাষ্ট্রটা আমাদের বাঙালি, তাদের যে আমাদের মায়ের ভাষা, আমাদের যে সংস্কৃতি, সেগুলো কেড়ে নিয়ে আমাদেরকে তাদের অধীনস্থ করতে চায়। সেই জায়গার থেকে কিন্তু এই যে ভাষা ভিত্তিক একটা জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনার উন্মেষ ঘটে। সেটাই পরবর্তীকালে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা স্বায়ত্তশাসনের আন্দোলন, 11 দফার আন্দোলন, 70 নির্বাচন এবং 71 যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এটা পরিণতি লাভ করে। তার মানে হলো যে পাকিস্তানি প্রায় একই রাষ্ট্রের মধ্যে এক অংশ আরেক অংশের উপর যে উপনিবেশের মতো যে শাসনটা করে পাকিস্তান রাষ্ট্রে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে সেই একই ধরনের যে শাসন এবং শোষণ সেটা বলবৎ রেখেছিল। তো সেই জন্যই আমরা বলছি যে পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসন এবং শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামটা ছিল বাঙালির স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, মুক্তিযুদ্ধ। তাহলে সেই জায়গা থেকে কিন্তু এই যে জাতি চেতনাটা সেখানে আবির্ভূত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কালে কিন্তু অন্যান্য অপরাপর যে জাতিসত্তার মানুষ এই ভূখণ্ডে বসবাস করতেন, তারা কিন্তু এই যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, এই স্লোগানের ভিত্তিতে, জয় বাংলা স্লোগানের ভিত্তিতে, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম, সেই অর্থে যে জাতীয়তাবাদী চিন্তা, সেই চিন্তার বিপরীতে কিন্তু যায় নাই। অপরাপর জাতিসত্তার মানুষও তারাও কিন্তু এই বাঙালি জাতিসত্তার যে মানুষ, সেই মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তার বিরোধিতা করেনি। একটা যেটা ছিল স্বাধীনতার পরে এসে, আমরা সেই জন্যই বলছিলাম যে জাতীয়তাবাদেরও কিন্তু রকম ফের আছে। একটা হলো উগ্র জাতীয়তাবাদ, উগ্র জাত্যাভিমান, আগ্রাসী জাতীয়তাবাদ। সেই আগ্রাসী
জাতীয়তাবাদ, যেটা উগ্র জাত্যাভিমান, যেটার থেকে ফ্যাসিবাদের জন্ম হয়, যেটা হলো যে সেখানে জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী এবং এখানে ইটালির মুসুলিনি, তাদের মধ্য দিয়ে যে উগ্র জাত্যাভিমান, যে আমাদের শরীরে নীল রক্ত বহমান, কাজে আমরাই সারা দুনিয়াকে আমরা রাজত্ব করব, শাসন করব, এই যে উগ্র জাত্যাভিমান, সেই জাত্যাভিমান সেইটা কিন্তু বাংলাদেশের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ কিন্তু সেটা না। আমাদের ছিল পাকিস্তানি প্রায় উপনিবেশিকের শাসনের বিরুদ্ধে বাঙালি জাতির বা অপরাপর জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামটা ছিল মুক্তিযুদ্ধ। সেই জন্য যেটা ছিল ৭২ সনের যে সংবিধান, সেই সংবিধানের অনেক অসম্পূর্ণতা আছে। আমরা সেই আগাগোড়াই এটা বলে আসছি, আমাদের পার্টির জন্মলগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা বলছি যে এখানে যে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নাই, এখানে অপরাপর যে জাতিসত্তা, বিভিন্ন জাতিসত্তা যেখানে আমাদের এখানে আছে, আদিবাসীরা, তাদের যে সাংবিধানিক স্বীকৃতি সেটা এখানে নাই, এরকম আরো অনেকগুলো অসঙ্গতি সেখানে আছে। আমরা সেজন্য বলছি ৭২ সনের যে সংবিধান তো মানুষের জন্য, দেশের জন্য। সংবিধান তো কোরআন শরীফও না, বাইবেলও না যে এটা অপরিবর্তনীয়, এটা আমরা মনে করি না, আমাদের পার্টি মনে করি না। তাহলে সেটা যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সেটাকে পরিবর্তন করা যায়, সংযোজন করা যায়, বিযোজন করা যায়, সেটা অবশ্যই প্রতিনিয়ত হয়। ইতিমধ্যে তো আমাদের দেশের সংবিধান ১৭ বার সেখানে সংশোধন হয়েছে, কাটাছেঁড়া হয়েছে। সেইগুলো হয়ে গেছে শাসক গোষ্ঠীর স্বার্থে, এটা দেশের স্বার্থে না, জনগণের স্বার্থে সেই সংশোধনী হয় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধানের এরকম সংশোধনী হয়, সেটা সংযোজন হয়, বিযোজন হয়, সেগুলো হয়, কিন্তু সেইটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। কিভাবে হয় সেটা, সেই জন্য আমরা বলছি যে আমরা এই যে সংবিধানের রাষ্ট্রীয় ৪ মূলনীতির যেটা কথা বলছে, আমরা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেটা প্রস্তাব করা হয়েছে সেটার আমরা বিরোধী না। আমরা বলছি যে বর্তমান যে মূলনীতি এটাকে বহাল রেখে এইটার সাথে আপনি যদি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রে যেটা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তারপরে আপনারা বলছেন যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এগুলো যুক্ত করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বলছি যে যেই বিদ্যমান ৪ নীতি আছে তার সাথে আপনারা এগুলো যুক্ত করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যদিও বলছি যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এইটা আমাদের সংবিধানের প্রিএম্বলে এখানে যুক্ত করা আছে, ভূমিকায় যুক্ত করা আছে। এটা যদিও শুরুতে করা নাই, ৭২ সনে করা নাই, এটা ২০১১ সালে এসে সেখানে মর্যাদা সংশোধনের মধ্যে যুক্ত করা হয়েছে। আর এই যে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই বিষয়টা কিন্তু আমাদের সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদ এবং ৪১ নম্বর অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে এখানে লিপিবদ্ধ আছে। তারপরেও মূল নীতিতে যুক্ত করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। আর একটা হলো যে এগুলো বাদ দিতে পারে। একটা কিছু ধরেন যে আমরা আমাদের পার্টির কথা যদি বলি, আমরা যদি এখানে একটা সমাজতান্ত্রিক বিপ্লব করি, তাইলে তো এটা একটা এই সংবিধানটা তো একটা বুর্জোয়া সংবিধান, বুর্জোয়া রাষ্ট্রের সংবিধান। তাহলে একটা বিপ্লবী পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা যদি একটা বিপ্লবী গণ অভ্যুত্থান করে, সেখানে সমাজ বিপ্লব করে, সেখানে একটা রাষ্ট্র ক্ষমতা দখল করে, তাহলে তো তারা তার পরিপূরক হিসেবে সেই সমাজতান্ত্রিক যে সংবিধান, সমাজতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান, সেই সংবিধান প্রণয়ন করবে। তখন তো এই সংবিধানের অনেক কিছুই থাকবে না, হয়তো পুরোটাই থাকবে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন তো তা না, এটা তো একটা বুর্জোয়া রাষ্ট্রের সংবিধান। তারা বলে যে এই যে সমাজতন্ত্র আছে, এখানে ধর্মনিরপেক্ষতা যে ছিল, বাস্তবে কি ধর্মনিরপেক্ষতার নীতি প্রতিপালিত হয়েছে? সেটা তো আরেকটা জিনিস, যে আমি আছে যেটা আমি মানলাম না। যেমন এখন ন্যায়পালের কথা লেখা আছে, সংবিধানের ন্যায়পালের কথা ৭২ সনে আছে, কিন্তু ৫৩ বছরে যারা দেশ শাসন করছে তারা কেউ কিন্তু এই ন্যায়পাল প্রতিষ্ঠা করে নাই। তাহলে কেন করে নাই? সংবিধান মানা নেই। সংবিধানের মধ্যে এখনো লেখা আছে ১৭ ক অনুচ্ছেদে আমাদের দেশের একই ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। তাহলে সেগুলো গত ৫৩ বছরে কেউই কিন্তু একই ধারার, একই পদ্ধতির যে শিক্ষা ব্যবস্থা সেটা চালু করে নাই। সংবিধানের লেখা আছে যে এখনো অর্থনৈতিক যে নীতিটা সেখানে থাকবে, প্রথমত ১ নম্বরে হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি মালিকানা, ২ নম্বরে ছিল সমবায় মালিকানা, ৩ নম্বরে হলো এখানে ব্যক্তি মালিকানা। তা আমাদের এখানে কিন্তু গত ৫৩ বছরে তারা কিন্তু এটা উল্টে দিছে, যে ব্যক্তি মালিকানা ১ নম্বরে, সমবায় মালিকানা নাই, রাষ্ট্রীয় মালিকানাটাও ক্রমান্বয়ে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এখানে যে সংবিধানে যা লেখা আছে সেগুলো কিন্তু মানছে না। সেই জন্য বুর্জোয়ারা এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে সেটা আমরা মনে করি না।
সমাজতন্ত্রের ধারণাটা কমিউনিস্টদের ধারণা না, কমিউনিস্টরা নিয়ে আসছে প্রথম, ব্যাপারটা এরকম না। এটা অনেক আগের থেকেই রবার্ট ওয়েন, সাসিমো, চার্লস ফুরিয়ে এরা পেটি বুর্জোয়া সমাজতন্ত্র, কাল্পনিক সমাজতন্ত্র এগুলো ধারণা ছিল। কার্ল মার্কস যেটা করছে সেটা করছে একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে ধারণা সেটা নিয়ে আসছে, অর্থাৎ একটা দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিভঙ্গির আলোকে জীবন এবং জগৎকে ব্যাখ্যা করে তার ভিত্তিতে যে একটা সাম্যর যে সমাজ, সমতার সমাজ, ন্যায় বিচারের সমাজ, সেটা প্রতিষ্ঠা করার যে ধারণা সেটা নিয়ে আসছে, সেটাই বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেই সমাজতন্ত্রের ধারণায় আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা বিশ্বাস করি। কিন্তু একটা বুর্জোয়া রাষ্ট্রে যখন একটা সংবিধানে সমাজতন্ত্র লেখা থাকে, লেখা থাকলেই বুর্জোয়ারা এটা বাস্তবায়ন করবে, আমরা এটা মনে করি না। কিন্তু জনগণের মধ্যে যে শোষণ মুক্তির আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বুর্জোয়া শাসকরা স্বাধীনতার পরে অস্বীকার করতে পারে নাই বলে তারা এখানে সমাজতন্ত্র লিখতে বাধ্য হয়েছে। এইটা একটা অ্যাচিভমেন্ট, যেটা লেখা আছে সেটাকে ধরে বুর্জোয়াদেরকে যে এক্সপোজার, সেই এক্সপোজার দেওয়ার জন্য আমরা এটা বলি যে তোমরা যেটা লেখছো, লিখে রাখছো। এখন যারা এটা বাদ দিতে চায়, তারা ওইটা লিখে তাদের যাতে উন্মোচন না করতে পারে সেই জন্য তারা এটা বাদ দিতে চায়। সমাজতন্ত্রের কথা বাদ দিতে চায়, ধর্মনিরপেক্ষতার কথা বাদ দিতে চায়, মৌলিক অধিকার সেগুলো আইনের দ্বারা বলবৎ করা সেগুলো তারা এখানে করতে চায় না, কার্যকর করতে চায় না। এই বিষয়টা নিয়েই আমরা ডিবেট করে বলছি যে না, তোমরা এই যে তোমাদের উদ্দেশ্যটা কি রাষ্ট্রের চার মূলনীতি পরিবর্তন করার ক্ষেত্রে, তোমাদের উদ্দেশ্য কি? মৌলিক অধিকার সেগুলো আইন দ্বারা বলবৎ না করার যে সিদ্ধান্তটা, সেটা আলোচনায় আনলা না। সেগুলো হলো জনগণের যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা, এটা মুক্তিযুদ্ধের যে চেতনা 1971 সালের এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান রোধ করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী। তাহলে সেই কারণে আমরা বলছি যে এইগুলো করার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। যারা মুক্তিযুদ্ধকে আড়াল করতে চায়, তারা বাস্তবে 24-এর গণ অভ্যুত্থানেরও প্রতিপক্ষ এবং প্রতিদ্বন্দ্বী এবং শত্রু।